একজন পুরুষ পারে একটা সংসারকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিতে, একটা নারীও পারে সংসারকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে। তবে সংসারে লক্ষ্মীশ্রী ফিরিয়ে আনতে হলে অবশ্যই কিন্তু নারীর হাতের ছোঁয়া চাই। সেখানে কিন্তু যতই পুরুষের হাতের ছোঁয়ার কাজ হোক না কেন, সংসারে যে লক্ষ্মীশ্রী, সংসারের যে সৌন্দর্য, সেটা কিন্তু নারীর হাতের ছোঁয়াতেই পরিপূর্ণতা পায়। তাই না বন্ধুরা? শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আর বন্ধুরা, সকাল থেকে সন্ধে পর্যন্ত অনেক অনেক কাজ তোমাদের সাথে শেয়ার করব। কারণ সংসারে লক্ষ্মীশ্রী শুধু যে পুজো করলেই হয় তা তো নয়, সংসারের কিন্তু আসল কাজ হলো কর্ম, আর সেই কর্ম দিয়েই কিন্তু আমি আমার সংসারের লক্ষ্মীশ্রীকে ধরে রাখার চেষ্টা করছি। তো তোমরা কিন্তু আমার সাথেই থেকো, স্কিপ করো না। আজ বলি আমার বাবার বাড়ির কথা। আমার বাবারা কিন্তু 2 ভাই 2 বোন। আমার বাবার 2 বোন বলতে দুটোই হলো দিদি, তারপরে আমার বাবা, তারপরে আমার কাকা। আমার কাকা, আমরা আর আমার বড় পিসি আমরা একই জায়গাতেই থাকি। আর আমার ছোট পিসি, তার বাড়ি কিন্তু আসামে। তবে আমার 2 পিসির কোনো পিসিই বেঁচে নেই, আমার বাবাও নেই, আমার কাকাই শুধু একমাত্র আছে। যাই হোক, তো আসাম থেকে তোমরা আমাকে অনেকেই কিন্তু কমেন্টস করো। রিসেন্ট এক বন্ধু, আমি নামটাই ভুলে গেলাম, যাই হোক আসছে না মনে, আমার দীপার কথা মনে আছে, তুলির কথা মনে আছে, মানে আরও কয়েকজন আছো তোমরা আসাম থেকে আমাকে কমেন্টস করো। যাই হোক, আমার তো আসাম যাওয়ার হয়নি, আমি কোনোদিনও কিন্তু যাইনি, ভেবেছিলাম যাব, তবে কপালে থাকলে তো যাওয়া হবে, দেখা যাক কী হয়। আর আমার ঠাকুমা যখন মারা যায়, তোমাদের বললাম যে আমি 6 কি 7-এ পড়ি, তখন তো মা বাবা ভবিষ্য করবে, আর মা তো রান্না করেও দেবে না আমাকে। 6-7 মানে একটু বড় মাত্র মানে হওয়া শুরু হয়েছি, তো তখন মা আমাকে শেখালো যে সমস্ত সবজি কাটবি, সেদ্ধ করবি, ঘি দিবি নামানোর আগে, দিয়ে ওটা নাবিয়ে দিবি, হলুদ টলুদ দেওয়া যাবে না। তো আমি বললাম যে ও আচ্ছা, রান্না এত সহজ যে সমস্ত কিছু মানে বসিয়ে দিয়ে বয়েল করে নামানোর আগে ঘি দিয়ে দিলাম। কি খুশি হয়েছিলাম তখন, জানো, যে রান্নাটা এত সহজ জিনিস। প্রথম আমি রান্না করি, মনে হতো তখন যেন আমি রান্না মানে শিখে গেছি একদম। মানে খেতে তো পারতাম না, তারপরে 2 দিন 1 দিন খেয়েছি, খাওয়ার পরে আর খেতে ভালো লাগছে না। কিন্তু মনে মনে খুশি হয়েছিলাম অনেক বেশি, খেতে পারি আর না পারি, যে আমি কিন্তু রান্না শিখে গেছি। রান্না শেখাটা অনেক কঠিন। যখন আমার বিয়ে হলো, শ্বশুরবাড়ি গেলাম, তখন আমি বুঝতে পারলাম যে রান্নাটা কত কঠিন। রান্না না জানলে নিজেও খাওয়া যায় না, মানে অন্য তো খেতে পারবে না, তুমি নিজেও কিন্তু খেতে মানে ভালো লাগবে না। মায়ের হাতে রান্না খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেলে পরে দেখবে নিজের ওরকম বিচ্ছিরি রান্না যেন নিজেই খেতে পাচ্ছি না। আর বিয়ের পর তো সমস্ত কিছু পাল্টে যায় না আমাদের, একদম এক ধাক্কায় কিন্তু বদলে যায় জীবনটা। আর জানো তো বন্ধুরা, আমি বিয়ের পর কিন্তু সেই আমার ছোটো ননদ আমাকে শিখিয়েছিল গোবর দিয়ে ঘর যে কি বলে লেপা না নিকোনো, যাই হোক, ওগুলো আমি কিন্তু করেছিলাম 2-1 দিন। আমি কখনো কিন্তু করিনি। তো আমার শ্বশুরবাড়িতে কিন্তু তখন অনেক বড় উঠোন ছিল, সেই উঠোনের মধ্যে ওই রকম মানে ধরো কোনো পুজো ওকেশন হলে আসলে দিনগুলোতে কিন্তু ওরকম করা হতো। তো আমি তো ওরকম পারতাম না, যাই হোক 2-1 বার কিন্তু আমাকে মানে শিখিয়েছিল যে এইভাবে এইভাবে করতে হয়। তখন খুব আনন্দের সাথে কিন্তু আমি মানে শেখার চেষ্টা করেছিলাম। তবে খুব কঠিন না, ওই কাজগুলো কিন্তু এত সহজ নয়। গ্রামের বাড়িতে যারা ওরকম করে, ওটা কিন্তু করতে করতে কোমর ধরে যায়। তখন তো আমার কত কম বয়স, তারপরেও কিন্তু আমার মনে হয়েছিল যে একটা সময় যেটা খুবই কঠিন কাজ। আমি করুণাকে দেখি যে ও কত উনুন বানায়। তো উনুন বানানো কিন্তু এত সহজ নয়, মাটি দিয়ে মানে কাঠের উনুন বা আরও কত কিছু উনুন ও নাম বলে, আমি অত আমার মনেও নেই ওগুলো। তখন আমি ভাবি যে এরকম আমি দেখেছিলাম আমার মাকে 2-1 বার কিন্তু বানাতে, বা আমার শাশুড়ি মাও হয়তো বানাতে পারে। তবে এখন তো আর কেউ ওই সমস্ত উনুনে আর রান্নাই করে না। আর একটা কথা বলে নি, এটা বলতে গিয়ে মনে পড়লো, বিয়ের পর আমার শ্বশুরবাড়িতে আমি দেখেছি যে কাঠের উনুনে রান্না হয়। তো রান্না টান্না করতো, আর আমার শাশুড়ি মা বা সবাই বলে এই কথাটা যে কাঠের রান্নার হচ্ছে স্বাদ নাকি খুব ভালো হয়। তবে আমি স্বাদ কিচ্ছু বুঝি না, তো আমাকে দিয়েছে একদিন রান্না করতে। আমি বললাম ঠিক আছে, আমিও করব, সবাই করে যখন আমিও শিখবো। এবার বন্ধুরা বলবো কি, যে ফু দেয় না, একটা পাইপ মতো আছে জানো তো, ওই পাইপটা দিয়ে আমি ফু দিয়েছি। যেই ফু দিয়েছি, ওই যে ছাই হয় না পাতা বা কাঠের যে কি বলে ছাইগুলো, সেগুলো গিয়ে না কড়াইয়ের যে সবজি আছে ওর মধ্যে গিয়ে ধপ করে মানে পড়ে গেছে। মানে ঢাকনাটা তো দিয়ে দেবো আগে, আমি বুঝতেই পারিনি, এবার হাতা দিয়ে সে ঝোলের মধ্যে মিশে গেছে।
কি বিচ্ছিরি গন্ধ হয়ে গেছে সবজিটার মধ্যে। আমি না তারপরে কি ভয় পেতাম যখন ওই রান্না করতে যেতাম, যে আমি মানে আবার যদি দিয়ে দিই তাহলে তো পুরো খাবারটাই বিচ্ছিরি হয়ে যাবে না। তারপরে যতবার কাঠের রান্না খেত সবাই বলতো ভালো, কিন্তু আমার মনে হতো না সেই যে ধোয়া ধোয়া একটা গন্ধ, ওই ধোয়া ধোয়া গন্ধ আমার কাছে কিন্তু লাগে। তারপর আমি বলতাম যে আমার ভাল লাগে না কাঠের রান্না খেতে। আর আমার বাড়ি যে যত কাঠের কাজ হয়েছিল না, তখন তো সমস্ত বাড়িতে হতো, প্রচুর কাঠ আমার বেঁচেছিল। আমি কিন্তু সমস্ত, জানো তো, আমাদের পাড়ায় একজনা আছে, তাকে আমি দিয়ে দিয়েছিলাম। আবার মিস্ত্রিরা আসতো, তাকেও কিন্তু দিয়ে দিয়েছি কাঠগুলো। আমি বলছি না, কাঠের রান্না আর করা যাবে না, আর আমার বাড়িতে কাঠের রান্না করার জায়গাও নেই। অনেক সময় আমার মা বলেছিল যে একটা উনুন বানিয়ে দিই, মাটি থাকলে তোকে বানিয়ে দিতাম ছাদের মধ্যে করার জন্য। তো একবার ভেবেছিলাম করব, তবে আর করা হয়নি। মনে হয় না কোনোদিনও করা হবে। ভালো মাটি পেলে কোনোদিন হয়তো একটা মাকে বলবো উনুন বানিয়ে দিও, ছাদে ফিস্ট মানে পিকনিক করব। বন্ধুরা দেখলে আমি কিন্তু কাজ করে আসলাম, মানে ঘরের কাজ করে, এবার দেখো বাইরের কাজ, এগুলো আবার মুছছি, জানো, দুদিন আগেই মুছেছি। দুদিন পর পর তো মোছা যায় না। কালকে যে মিস্ত্রি কাজ হয়েছে না, মানে বাইরের রাস্তাতে, সেইগুলোর জন্য কিন্তু এখানে পুরো সিমেন্ট পড়ে আছে, মানে রাস্তা তৈরি হওয়ার যে সিমেন্টগুলো। আর আমাকে অনেকেই বলেছে যে এই যে তুলসী মঞ্চ আছে, আমি কেন আবার ঘরে তুলসী গাছ রেখেছি। প্রথমে বলি, তুলসী মঞ্চটা দেখতে পাচ্ছ কত উঁচুতে। এই তুলসী মঞ্চের যে চারিপাশে প্রদক্ষিণ করা যায় না। তো আমার মা কিন্তু বলে তুলসী গাছকে যখন পুজো করবি, জল দেবে, তখন হচ্ছে তুলসী গাছকে প্রদক্ষিণ করতে হয়, মানে ঘুরতে হয় চারিপাশে। তো সেই কারণে কিন্তু একটা আমি টব রেখেছি, ওটাকে ওই ঘরের জানলার মধ্যে রাখি। সেই জানলা থেকে নামিয়ে নিয়ে যখন পুজো করি, তো তারপরে কিন্তু ওই যে প্রদক্ষিণ করে, তারপরে মানে যেই নিয়মটা থাকে সেটা করার পর কিন্তু আবার আমি জানলার কাছে রেখে দিই। এই কারণেই আমি কিন্তু ওটাকে মানে রেখেছি ঘরের ভেতরে, যে একটা থাকার পরও আর একটা। তো তোমরা বুঝতে পেরেছো এই কারণ। আবার অনেকে আমাকে বলেছে যে তুলসী গাছ ঘরে রাখতে নেই, তো আমি ঘরে রাখি না, পুজো করার সময় রাখি, তারপর কিন্তু আমি আবার জানালার কাছে রেখে দিই তুলসী গাছকে। তুলসী গাছে ঘরে রাখলে কি হয় অন্যায় আমি জানি না, তবে তুলসী গাছে ঘরে রাখলে আলো বাতাস না খেলে তুলসী গাছ কিন্তু মানে দীর্ঘস্থায়ী হয় না, সুন্দর থাকে না, বাঁচে না। তো সেই কারণে তুলসী গাছে ঘরে রাখতে নেই, এটাই হলো আসল কারণ। তুলসী গাছে ঘরে রেখে পুজো করলে কোনো দোষ হয় না। মামন মালাকার কমেন্টস করেছে আমাকে, মানে ওর অ্যাকাউন্ট থেকে, আমি কে বলো তো দিদি, আর তোমার ভিডিও আমি রোজ দেখি, একটাও মিস হয় না, আর আমি তোমাকে কমেন্টস করি না কিন্তু রোজ দেখি ভিডিও। তো প্রথমে মামনকে জানাই অনেক ভালোবাসা। আর তার আগে একটা জিনিস বলে নিই আমি, দেখো মামন তুমিও দেখে নাও, এখানে দেখে দড়ি দিয়ে বাঁধা আছে না, আমি বলেছিলাম তৃষ্ণা বুঝতে পারিনি যে পাইপের সাথে, এই যে নিচে দেখতে পাচ্ছ পাইপ, পাইপ বলতে এই যে রেলিংয়ের পাইপগুলোর কথা বলেছি, এর সাথে কিন্তু তার মানে ওই যে দড়িগুলো দিয়ে বাঁধা আছে, বোঝা যাচ্ছে? এই যে দেখো তিনটে আছে, এই তিনটেকে তখন খুলে দিই, খুললে নেটটা মানে উঁচু হয়ে যায়, তখন ওখানে ফাঁকাটা অনেকটা বেড়ে যায়, আর তখন কিন্তু নোংরাগুলো ফেলে দিই বাইরের দিকে। তো এইটাই কথাই আমি বলেছিলাম সেদিন। যাই হোক মামন, তোমার কি অন্য কোনো নাম আছে কিনা, বা আমাকে বলেছিলে কিনা, যদি বলে থাকো তো হয়তো আমি সত্যিই ভুলে গেছি। আসলে অ্যাকাউন্টের নামটা না থাকলে না আমি না মনে রাখতে পারি না এতজনের নাম। তো অনেক সময় আমি ডায়েরিতে লিখে থাকি, এবার হাতের কাছে ডায়েরি থাকে না তো ভুলে যাই, তখন কিন্তু আমি এইসব নামগুলোতে গুলিয়ে ফেলি। যাই হোক, অনেক অনেক তোমাকে ভালোবাসা, আর কমেন্টস করো আমাকে, আর আমার ভিডিও দেখো, লাইক করো। আর ভীষণ ভালো লাগে তোমাদের মানে যখন আমি জানতে পারি, বা কে কোথা থেকে দেখছো এটাও জানতে পারি, সেটাও কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর কি বলো তো, যারা কন্টিনিউ আমাকে করে না, তোমরা হয়তো ভাবতে পারো যে ওদের নাম বলে, আসলে কন্টিনিউ করলে কি হয় তখন বলো তো, তাদের নামগুলোই আমার মানে মনে পড়ে যায়, আমি বারবার দেখতে থাকি তো কমেন্টস বক্সগুলো, তখন আমার মনে থেকে যায়, এই আর কি। যাই হোক, তোমরা আমাকে কমেন্টস করো, আর মামুন তুমি আমার পাশেই থেকো, আমার সাথেই থেকো, আমার এক কাকার মেয়ের নাম কিন্তু মামুন। যাই হোক, আর কালকের ব্লগে আমি তো তোমাদের সাথে মানে স্কিপই করে গেছি, জায়গাটা কি রান্না করেছিলাম সেটা কিন্তু আমি দেখাইনি, ভুলে গেছি জানো তো। সেই রাস্তা তৈরির জন্য যে বারবার করে যাচ্ছিলাম না, তার মাঝে মাঝেই এডিটিং করছিলাম, ওই ভিডিও ক্লিপটাই আমি অ্যাড করিনি যে আমি কী রান্না করেছি। তো তখন আমি দেখারও সময় পাইনি, পরে ওটা পাবলিশ হয়ে গেছে, তোমরা অলরেডি দেখে নিয়েছো কয়েকজন। তারপর কিন্তু আমি যখন খেয়াল করলাম, বললাম যে না, আর তো এতক্ষণে দেওয়া যাবে না। তাও বলে দিই, সেই ঢেলা মাছ না চন্দনা মাছ আমরা বলি, তো ওই মাছে কিন্তু আমি রান্না করেছিলাম ধনেপাতা দিয়ে, আর তো ভুল হয়ে গেছে আমার। আর আজকে অনেক দিন পর কিন্তু আমি পোস্ত দিয়ে খাবো। পোস্ত তো একদমই কম খাই, কী বলো তো, সর্ষে পোস্ত এসব না পেটে কেন যেন আমার হজমই হতে চায় না, তবে পোস্ত দিয়ে খাই আমি এর জন্য বেশি। সর্ষেটা কিন্তু একদমই খাই না, তোমরা দেখতে পাবে সর্ষে আমি কোনো মতেই খাই না।
এই দেখো, দেখেছো, পোস্ত দিয়ে আলু সজনে ডাঁটা দিয়ে করব। ভীষণ ভাল লাগে কিন্তু খেতে, আর তেল কম দিই না। বুঝতে পেরেছো কি তোমরা? আর আমাকে অনেকেই জিজ্ঞাসা করো যে রান্নার মধ্যে কি কি দিই, সেই জিনিসগুলো বলে দিতে। কিছুই দিইনি, এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে কিন্তু এই নুন হলুদ আর পোস্ত দিয়ে করে নিয়েছি। আর ব্রোকলি দিয়ে মাছের ঝোল, এই হলো আজকের মেনু। ও তার সাথে দেখো একটা কুমড়ো, মানে একটুখানি কুমড়ো সেদ্ধ দিয়েছি, আগের দিনই কেটে ভেবেছিলাম ভাতে দেবো, দেইনি, আজকে দিয়েছি। আর এটা হচ্ছে চীনা না চায়না কুমড়ো বলে, খুব মিষ্টি কিন্তু। আর এখন এসছি আমি বিকেলবেলাতে। আর বন্ধুরা, আমার ভিডিও তো আমি খুব বড় দিই না, একটা মোটামুটি কিন্তু আমি টাইমের মধ্যে দিই, তবুও তোমরা সবাই স্কিপ করে দেখো। আর চন্দনা কিন্তু আমাকে প্রথম থেকে বলে যে দিদি তোমার ভিডিও, মানে ও ছোট হয়, ওর ভালো লাগে না, মানে দেখতে না দেখতেই শেষ হয়ে যায়, ওর মনটা কিন্তু খারাপ হয়ে যায়। ও কিন্তু আমার ভিডিও দেখতে খুব ভালোবাসে, আর অনেক বড় হলেও কিন্তু ওর কোনো আপত্তি নেই। আমাকে অনেকবার এর আগেও বলেছিল যে বড় করো ভিডিও, আরও কয়েকজনও আমাকে কিন্তু বলেছিল। তো চন্দনা, তোমাকে আমার অনেক ভালোবাসা বোন, ও আমাকে খুব ভালোবাসে, আমার ভিডিও দেখতে ভালোবাসে না, এটা শুনেই যেন আমার কি ভালো লাগে। আর চন্দনা কিন্তু ওর বাড়িতে যাওয়ার জন্য আমাকে ইনভাইটও করেছে, দেখি কোনো একবার হয়তো যেতে পারি, বা চন্দনা তুমিও এসো একবার আমার এখানে দেখা করতে। আর বন্ধুরা চলো তোমাদেরকে দেখাই যে কি অবস্থা ছিল, সেটা তো তোমাদের দেখাতে পারিনি। এই ভেতরের গেট আর এই গেটটার দিকে মানে এত সিমেন্ট, মানে কি বলে ওরকম, ওরা কি যেন লাঠি দিয়ে একটা পেটাচ্ছিল না রাস্তা সোজা করার জন্য, এই দেয়াল পুরো ভরেছিল। আমি তোমাদের না ক্যামেরা করতে পারিনি, আমি নিজে বালতি দিয়ে একটা কাপড় দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করেছি। ভেবেছিলাম হেনা আসলে করব, মিস্ত্রিরা বলছে আজকেই করে দেন, কালকের জন্য রেখে দিলে দাগ আর উঠতে চাইবে না। কি কষ্ট করেছি জানো, আর এখানে ক্যামেরা ধরার জায়গাও ছিল না, এগুলো সমস্ত কাঁচা এই পাশে। তো সেই জন্য কিন্তু আমি কি বলতো হাত দিয়ে যে বালতি করে ন্যাকড়া দিয়ে করেছিলাম, এটা দুপুরবেলাতে 12টার সময় এসে, ওখানেও আমার সময় চলে গেছে প্রায় 1.5 ঘন্টা মতন। আর এগুলো দেখেছো নতুন রং করেছে, কি অবস্থা হয়ে গেছে, আর ভালো হবে না এগুলো। আর এই জায়গা দেখো পুরো ঢাল হয়ে গেছে রাস্তার, আমার মাঝে কিন্তু একটু গর্ত মতন দেখতে পাচ্ছ কি। আর এই পাশটাতে অনেক বলে কই জানো, একটুখানি সিমেন্ট দিয়ে গোলা দিয়ে দিতে বলেছি, সে তো কিছুতেই দেবে না, কি এবড়ো খেবড়ো বেরিয়েছিল ভেতর থেকে, হচ্ছে পুরো পাথর দেখা যাচ্ছিলো জানো তো। যাই হোক, অনেক বলার পর পরদিন এসে করে দিয়েছে। তো একটু সকাল বিকেল 2-3 দিন জল দিতে হবে, আমাকে মিস্ত্রি বললো যে একটু জল দেবেন, তাহলে সিমেন্টগুলো ভালোভাবে আটকে যাবে। তো এই জায়গাটা দেখো আমি আবার ধুয়ে দিচ্ছি, এত বালি বালি হয়ে রয়েছে না। তো এই সমস্ত কাজে দেখো আমাকে তো করতে হচ্ছে, সংসারের কাজের সাথে সাথে এই এক্সট্রা কাজটা দুপুরও প্রায় 1.5 ঘন্টা মতন আমি করে গেছি। এই গ্রিলটা আবার সকালবেলা মুছিয়েছিলাম, এই যে দরজার গ্রিলটা, এটাকে হেনাকে দিয়ে তারপরে আবার আমাকে ভালো করে মুছতে হয়েছে। মানে কত কাজ দেখেছো, সমস্ত কাজ কিন্তু আমাকেই দেখতে হচ্ছে। আমার হাজব্যান্ড থাকলে এগুলো ওই করে, কিন্তু আমাকেই তো করতে হচ্ছে। এই সমস্ত কাজ করতে করতে কিন্তু আমি একটুও সময় পাচ্ছি না জানো তো। মনে হয় যে একা থাকি, কাজ কি কাজ, যে কত কাজ যদি আমরা করতে চাই আর কি। আর একটা কথা বলি, ঘরে যে পাপোশ আমরা ব্যবহার করি বন্ধুরা, খুব সাবধানে। পাপোশ কিন্তু সব সময় তলায় ভারী দেখে পাপোশ কিনবে, হালকা কম দামে পাপোশ কিনবে না। পাপোশের স্লিপ কেটে কিন্তু তনুশ্রী পড়ে গেছে বাড়িতে, ওর কোমরে লেগেছে, মানে ভীষণই এখন ওর খারাপ অবস্থা, এক্সরে হয়েছে, এখন কিন্তু মনে হয় ও বেড রেস্টে আছে। তো তোমরাও কিন্তু সবাই সাবধান। আমার ঘরেও কিন্তু 2টো পাপোশ আছে এরকম, এই যে লাস্টে কিনলাম না একটু কম দাম দিয়ে, সেগুলো কিন্তু স্লিপ কাটে। তো আমি খুব ভয় পাচ্ছি তনুশ্রীর কাছে এই কথাটা শুনতে পেয়ে, যে ওই দুটোকে আমি গুটিয়ে না রেখে দিয়েছি। আমি যে না, এখন ব্যবহার করব না, যদি আমি এরকম পড়ে যাই, একাই থাকি না, বিপদে পড়ে যাবে একটা কিন্তু। তাই তোমরাও সাবধানে থেকো। আর তনুশ্রী তুমি কেমন আছো জানিও, কিন্তু তোমার জন্য কিন্তু চিন্তা হচ্ছে, খুব সাবধানে থেকো, কারণ এই বয়সে আমাদের কোমরে লাগা মানে ব্যাস সারা জীবনের জন্য কিন্তু হয়ে গেল। তাই খুব সাবধানে, আর যেন মানে হয়ে যেও না, হুটোপাটা করে গিয়ে একদম মানে তাড়াহুড়োতে ভুলভাল কাজ কিন্তু করে ফেলো না। সকাল থেকে একদম সন্ধে পর্যন্ত দেখতে পেয়েছো অনেক অনেক কাজ কিন্তু বন্ধুরা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। সন্ধে এখনও হয়নি, মানে হবে হবে করছে। তো সমস্ত গুছিয়ে গাছিয়ে এই সমস্ত করতেও আমার টাইম লেগে যাবে। আর আজকের মতন এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।